ভোটের নকল সিল বানাতে গিয়ে ধরা পড়া দলটি নির্বাচন ঘিরে নতুন ষড়যন্ত্র শুরু করছে। অভিযোগ তারেক রহমানের যে কোনো মূল্যে দুর্নীতি বন্ধের অঙ্গীকার। একটি দল মজলুম থেকে এখন জালেমের ভূমিকায়। অভিযোগ ডাক্তার শফিকের লুটপাট, অর্থ পাচারকারীরা দায় মুক্তি পাবে না বলেছেন নাহিদ। সংঘাত ও সহিংসতা বাড়ছে, দাবি টিআইবি। 15 নেতাকর্মী নিহতের তথ্যে ভিন্ন মত সরকারের। মাত্র 5টিতে রাজনৈতিক সংশ্লিষ্টতার দাবি প্রেস সচিবের। ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই হচ্ছে কাল। পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। নতুন চুক্তিতে শুল্ক কমবে আশা বাণিজ্য উপদেষ্টার। ফের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। কর্তৃপক্ষের কঠোর হুঁশিয়ারিতেও অনড় আন্দোলনকারীরা। যে কোনো মূল্যে বন্দর সচল রাখার আশা নৌ উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। যারা নির্বাচনের নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে, স্বাধীনতা যুদ্ধ 90-এ মানুষের পক্ষে দাঁড়ায়নি, তারা নির্বাচনকে ঘিরে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুর্নীতিমুক্ত নিরাপদ বাংলাদেশ গড়তে এ সময় সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। অঙ্গীকার করেন ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতি বন্ধ করবে বিএনপি। নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদন। দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী জনসভার শেষে এবার ঢাকার আসনগুলোতে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শেষ 2 দিনের প্রচারের প্রথম দিন রবিবার ঢাকা উত্তরের আসনগুলোর পথসভায় অংশ নেন তিনি। বিকালে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17-র ইসিবি চত্বরে নির্বাচনী পথসভায় অংশ নেন তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ঢাকা সহ পুরো দেশকে নিরাপদ ও বাসযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে, যাতে করে আমাদের মুরব্বীরা, মা বোনেরা বিকেল বেলায় বা যেই সময় তাদের প্রয়োজন সেই সময় যেন মাঠে হাঁটাচলা করতে পারে। পরে মিরপুরের পল্লবীতে ঢাকা 16 আসনের পথসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে বিএনপি। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে। এবং সে কারণেই আপনারা নিশ্চয়ই দুদিন আগে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের ম্যানিফেস্টো উপস্থাপন করেছি। সেখানে আমরা নারীদেরকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিতে চাই, সেখানে আমরা ছাত্রদের লেখাপড়ার জন্য কি ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমাদের 40 লক্ষ প্রতিবন্ধী মানুষ আছে সারা দেশে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। সেখান থেকে যোগ দেন মিরপুর সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢাকা 15 আসনের নির্বাচনী পথসভায়। এরপর ঢাকা 14 আসনের পথসভা, মিরপুর 2-এর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠ। 71 ও 90-এর জনবিরোধী শক্তি আবারও ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে, এবং শুধু তাই নয়, তারা চেষ্টা করছে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার। এরই মধ্যে আমরা দেখেছি তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। প্রিয় ভাই বোনেরা, এর মধ্যে আমরা দেখেছি তাদের লোকজনেরা মা বোনদের, সরল বনা মা বোনদের কাছে গিয়ে কিভাবে তাদের এনআইডি নাম্বার নিয়েছে, তাদের বিকাশ নাম্বার নিয়েছে তাদেরকে বিভ্রান্ত করার জন্য। এরা অতীতেও আমরা দেখেছি দেশ স্বাধীনের সময় কিভাবে তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। পরে শ্যামলী ক্লাব মাঠে ঢাকা 13 আসনের পথসভায় যোগ দেন তিনি। ভোটারদের কাছে বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরেন। এই 20 কোটি জনসংখ্যার অর্ধেক হচ্ছে। সেখান থেকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আয়োজিত ঢাকা 12 আসনের পথসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। ভোট চান জোটের প্রার্থী সাইফুল হকের পক্ষে কোদাল মার্কায়।
সোমবার ঢাকা দক্ষিণের আসনগুলোতে নির্বাচনী পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। 5 আগস্টের পর মজলুম থেকে একটি দল জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বাড্ডায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, 10 টাকায় চাল দেওয়ার মতো যারা বিভিন্ন কার্ডের স্বপ্ন দেখাচ্ছে তাদেরকে 12 তারিখ জনগণ লাল কার্ড দেখাবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশকে বিপদগ্রস্ত করতে এগিয়ে যাচ্ছে একটি দল। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা 11 আসনে জোটের প্রার্থী নাহিদ ইসলামের সমর্থনে নির্বাচনী এই জনসভা। এতে অংশ নেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। 54 বছরে শাসক পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্য নয়। স্বাধীনতার আগে বিদেশিরা লুটপাট করেছে, আর পরে এদেশীয় শাসকেরা যা জনগণের সাথে গাদ্দারি বলে মন্তব্য করেন 11 দলের শীর্ষ নেতারা। বলেন, 24-এর পরে মানুষের আকাঙ্ক্ষার সম্মান যারা জানাতে পারে না, গণভোট নিয়ে লুকোচুরি করে, জনগণ 12 তারিখ ব্যালটের মাধ্যমে তার জবাব দেবে বলেও মন্তব্য করেন তারা। বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি আর সন্ত্রাসকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। 2 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে। 5ই আগস্টের আগে যারা প্রধান 2 দল হিসেবে পরিচিত ছিল, তাদের এখানের স্থানীয় নেতারাই গত 30 বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়িক স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা বিগত 15 বছর কোথাও ছিলেন না, তারাই এখন দেশে ফিরে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি করছে। মন্তব্য করেন, একটি দল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলছে, অন্যদিকে ঋণখেলাপিদের নির্বাচনের সুযোগ করে দিয়েছে। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গোলামদেরকে লাল কার্ড দেখাবে। 10 টাকা শের ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড। এই সব কার্ড হলো ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। নির্বাচিত হলে 11 দলীয় জোটের এমপি মন্ত্রীরা জনগণের সামনে সম্পদের বিবরণী পেশ করবে বলে জানান জামায়াতের আমির। পরে ঢাকা 11 আসনে জোটের প্রার্থী নাহিদ ইসলামের হাতে শাপলাকুলির প্রতীক তুলে দেন তিনি। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। লুটপাট ও অর্থ পাচারকারীরা ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথাও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিটিভিতে ভাষণে কথা বলেন তিনি। বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি বিধান করা হবে। দেশবাসী যদি আমাদের সরকার গঠনের দায়িত্ব দেয়, তবে ফ্যাসিস্ট হাসিনা আমলে লুটপাট ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করব। লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে দায় মুক্তি দেওয়া হবে না। একটি দল 2008 সালের মতো নির্বাচনকেই প্রভাবিত করার চেষ্টা করছে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। দুপুরে নিজ আসন ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। ফখরুল ইসলাম আলমগীর বলেন, হ্যাঁ না ভোটের মাধ্যমে প্রমাণিত হবে কারা দেশের সংস্কার চায় আর কারা চায় না। যদিও এখনো গণভোট সম্পর্কে অনেকেই বোঝে না, তবে সংস্কার চাইলে হ্যাঁ ভোটে সিল দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে কৃষকদের কৃষি ঋণের 10,000 টাকা পর্যন্ত সুদ সহ মাফ করে দেওয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব। সংস্কার চায়, কে সংস্কার চায় না। যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, যারা বলবে চায় না তারা বলবে না। আমরা তো সংস্কার চাই, পরিবর্তন চাই না। চাই তো কবজাটা ঠিক হোক, দরজাটা ঠিক হোক, জানলাটা ঠিক হোক, তাই না? আমাদের দেশে এক ব্যক্তির শাসন নষ্ট হোক, আগের গভর্নমেন্টের মধ্যে ফ্যাসিস্ট না হোক, জবাব দিতে থাক, তাই না? এটাকে আমরা বলতেছি আমরা হ্যাঁ।
ঢাকা 12 আসনে নির্বাচনী প্রচারণার শেষ সময় ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। নির্বাচনী এলাকার অলিগলি চষে বেড়াচ্ছেন তারা, আর নিজ নিজ দলের পক্ষে ভোট চাইছেন। প্রচারণায় অনিয়ম ও সহিংসতার অভিযোগের পাশাপাশি নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে জানান তারা। মোবাশ্বের আহমদের রিপোর্ট। ঢাকার 4টি গুরুত্বপূর্ণ থানা নিয়ে গঠিত জাতীয় সংসদের 185 নম্বর নির্বাচনী এলাকা ঢাকা 12 আসনের শেষ সময়ে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় প্রার্থীরা। দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে গণসংযোগ করেন বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ সময় স্থানীয় সমস্যা সমাধানে কোদাল মার্কায় ভোট চান তিনি। এখানে কিন্তু বেশ কিছু আমরা দেখছি, কিছু কালো বিড়ালকে দেখছি। তারা বিভিন্ন জায়গায় তারা কিন্তু ঢুকে পড়ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই, অনেক অপরাধী তারা নির্বাচনী প্রচারণার সুযোগে তারা কিন্তু প্রকাশ্যে তারা কিন্তু বেরিয়ে আসছে। এরাই হুমকি দিচ্ছে। আমরা কোনো উস্কানিতে পা দেব না। আমরা একটা অবাধ, নিরপেক্ষ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শান্তিপূর্ণ নির্বাচন চাই। সকালে ফার্মগেট তেস্তুরি বাজার এলাকার অলিগলিতে গণসংযোগ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কায় ভোট চেয়ে জনসেবার আশ্বাস দেন তিনি। এই মাটির সন্তান হিসেবে আগামী 12 তারিখ এই এলাকার জনগণ ইনশাল্লাহ আমাকে আমার প্রতি ফুটবল মার্কায় ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন। আমাদের দেশের কিন্তু সামাজিক বন্ধন একদম নষ্ট হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। আমি সারা বাংলাদেশের কথা বলবো না, আমি ঢাকা ভারতে সামাজিক বন্ধন সৃষ্টি করব, যেখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন দলের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। এটা নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ। দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন ঢাকা 12 আসনে জামায়াত ইসলামী প্রার্থী সাইফুল আলম খান মিলন। শেরেবাংলা নগর ও তেস্তুরি বাজার এলাকায় নির্বাচনী সভা ও প্রচার চালান তিনি। আওয়ামী লীগের যারা বাইরে ছিল, জেলে ছিল, ইন্ডিয়া ছিল, তাদেরকে দেশে আনা হচ্ছে, সারা দেশব্যাপী নিয়ে আসা হচ্ছে। অথেন্টিক খবর আছে, আমাদের নামও আছে আমাদের কাছে। দে ক্যান অর দে উইল প্লে ভেরি ভাইটাল রোল টু ক্রিয়েট ভায়োলেন্স, মব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হবে আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7টায়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নাসিরুদ্দিন পাটোয়ারিকে দিয়ে আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, এমন মন্তব্য করেছেন ঢাকা 8 আসনে ধানের শীর্ষের প্রার্থী মির্জা আব্বাস। রবিবার বিকেলে রাজধানীর আরামবাগে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচনে সিন ক্রিয়েট করার অনেক চেষ্টা চলছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, নির্বাচন বানচালের জন্য কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা করা হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন বিএনপির এই সিনিয়র নেতা। কারণ এই কাজগুলো করার স্কোপ তাদের আছে, তাদের সরকারি ক্ষমতায় না। বিএনপি এখন ক্ষমতায় না, এটা বুঝতেও জনগণ জানে। এই জন্য এখন ওদের সমর্থিত সরকার, ওদের সমর্থন সরকার, ওরাই এটা করতে পারে। এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার রাজধানী ঢাকার দক্ষিণে 8টি স্থানে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী এলাকা ধূপখোলা মাঠে সোমবার বিকেল 5টায় বক্তব্য রাখবেন তারেক রহমান। সারাদিন মাঠে পানি ছিটানোর পাশাপাশি মঞ্চ তৈরির কাজ চলছে। রাতে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মাঠ পরিদর্শন করেছেন ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে ঢাকা 6-এর সমস্যাগুলো তুলে ধরবেন তিনি। জনগণের ভোটে জয়ী হলে প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করেন ইশরাক হোসেন। এবং এখানকার যারা ভোটাররা রয়েছেন ওনারা উদ্গ্রীব হয়ে আছেন যে আগামীকালকে তারা সরাসরি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের বক্তব্য শুনবেন এবং তারা সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আগামী 12 ফেব্রুয়ারি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। আমরা যে অভিযোগগুলো এবং তাদের যে দাবিগুলো আমরা শুনেছি, সেটা তো অবশ্যই আগামীকালকে আমার বক্তব্যের মাধ্যমে আমাদের নেতার সামনে আমরা তুলে ধরবো, যাতে পরবর্তীকালে এই সমস্যাগুলো সমাধানের জন্য উনি তো অনেক ব্যস্ত মানুষ থাকবেন, কিন্তু আমাদেরকে যাতে বিশেষভাবে সহায়তা করেন এই অঞ্চলকে। প্রচারণা প্রায় শেষের দিকে। নির্বাচন যতই এগিয়ে আসছে, গণসংযোগে ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। সভা, উত্থান বৈঠক ও পথসভায় নিজ নিজ প্রতীকে ভোট চাইছেন তারা। নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
দল ও প্রার্থী ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বগুড়া ৬ সদর আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রচারণায় অংশ নেয় জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের নেতা ও কর্মীরা। শহরের সাতমাথা, কবি নজরুল ইসলাম সড়ক ও নবাববাড়ি সহ প্রধান প্রধান সড়কের লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন জেলা বিএনপির সিনিয়র নেতা আলী আসগর তালুকদার হেনা সহ অনেকে। এছাড়া বগুড়া ১ আসনের বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম সোনাতলার পাকুল্লা গ্রামের একটি মাদ্রাসা মাঠে বক্তব্য রাখেন। নোয়াখালী ৩ আসনে বিএনপি প্রার্থী বরকতুল্লাহ বুলুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী গণমিছিল হয়েছে। উপজেলার রাজগঞ্জ বাজারে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফয়সল ইনাম কমলের নেতৃত্বে এই গণমিছিল বের করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বিএনপি সরকার গঠন করলে কানসাট ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের ধানের শীষ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া। বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন বিএনপির আয়োজনে রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। টাঙ্গাইল ৫ আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। সকাল থেকে শহরের প্রধান বাণিজ্যিক এলাকা নিরালা মোড় এবং ৬ আনি বাজার সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি। কুশল বিনিময় করেন ব্যবসায়ী, পথচারী ও ভোটারদের সাথে। নারায়ণগঞ্জ ১ আসনে দিনব্যাপী পথসভা করেছেন বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। বিশাল পথসভাটি হান্ডি মার্কেট থেকে শুরু করে শেষ হয় ভাইলা মিয়া বাড়ি এলাকায় গিয়ে। রাজশাহী নগরীর ৩ নম্বর ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেন রাজশাহী সদর আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। এদিকে গোদাগাড়ী উপজেলার বাংলা কান্দরে গণসংযোগ করেন রাজশাহী ১ আসনের ধানের শীষ প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফুদ্দিন। পবা মোহনপুর আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন মোহনপুর উপজেলার বাক্সিমইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন জামায়াত ইসলামের প্রার্থীরাও। ঝালকাঠি ২ আসনের বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নলছিটির বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ করেছেন জামায়াতের প্রার্থী শেখ নিয়ামুল করিম। তবে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম প্রচারণায় প্রতিপক্ষের বাধা ও হামলার অভিযোগ করেছেন। খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তালা উপজেলার পাটকেলঘাটা বলফিল্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা হয়েছে। জনসভায় সাতক্ষীরা ১ আসনে ধানের শীষ প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মব সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না। শরীয়তপুর ২ আসনে বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরণের পক্ষে ভোট চেয়ে গণমিছিল হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি শামসুল আলম দাদুন। মেহেরপুর হাই স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর ১ আসনের বিএনপি প্রার্থী মাসুদ অরুণ। বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না। মানিকগঞ্জ ৩ আসনে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন প্রার্থীর মেজ ছেলে রাশিদ সামিউল ইসলাম। দুপুরে নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করেন তিনি। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নির্বাচন কমিশনের উপর আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে না বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনের শুরুর দিকে সুস্থ প্রতিযোগিতা দেখা গেলেও এখন সংঘাত ও সহিংসতা বাড়ছে। রাজধানী ধানমন্ডিতে দুপুরে টিআইবির কার্যালয়ে গণভোট ও প্রাক নির্বাচন পরিস্থিতি টিআইবির পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। একই সাথে তিনি বলেন, সবাইকে বিধিসম্মত আচরণ করলে শান্তিপূর্ণ নির্বাচন হবে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য বড় ভূমিকা পালন করবে রাজনৈতিক দল ও প্রার্থীরা। তবে বিভিন্ন দলে নারী প্রার্থী কম থাকায় হতাশা প্রকাশ করেন ইফতেখারুজ্জামান। এ সময় তিনি বলেন, সব পর্যায়ের ভোটারের নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর হাতে। এ সময় সংবাদ কর্মীদের উঠিয়ে নেয়ার বিষয়টি ন্যাক্কারজনক বলে অভিহিত করেন এই কর্মকর্তা। অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সবার জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ও অন্যান্য অংশীদারদের মধ্যে ক্রমবর্ধমানভাবে প্রয়াস আছে। নিঃসন্দেহে বিশেষ করে রাজনৈতিক সংঘাত এবং নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন এবং অনিয়ম ও অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব বা ক্ষমতা, সেটির কার্যকর প্রয়োগের ক্ষেত্রে
দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর গেল ৩৬ দিনে ১৫ জন রাজনৈতিক নেতা কর্মী নিহত হয়েছে। টিআইবির এমন তথ্যের বিষয়ে একমত নন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতায় ৫ জনের প্রাণহানি ঘটেছে। তিনি জানান, এ পর্যন্ত ১২০ জন বিদেশি সাংবাদিক নির্বাচন কাভার করতে ঢাকায় অবস্থান করছেন। পুলিশের সংস্কার নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, অনেক ক্ষেত্রেই পুলিশ মানবিক হয়েছে। গত ১.৫ বছর যথেষ্ট ধৈর্য নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলেছে তারা। নির্বাচনের পরিবেশ আমি বলতে পারি ফ্যান্টাস্টিক সোফার। ভায়োলেন্স দু একটা যা হচ্ছে সব মনিটর করছি, আপনাদেরকে ইনফরমেশনও দিচ্ছি। আমাদের সোফার আমরা তো আপনাদেরকে বলেছি যে ৫ জন মারা গিয়েছে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে। যদিও টিআইবি ১৫ জন বলেছে, আমরা টিআইবির আজকে একটাকে রেসপন্ড করেছি। এটার টিআইবি যে কোনো পলিটিক্যাল পার্টি যে কেউ মারা গেলে তাকে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে ইনক্লুড করার চেষ্টা করছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়গুলোতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ফেসবুক পোস্টে কথা বলেন তিনি। মার্কিন রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার ও ইতিবাচক আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে দ্বিপক্ষীয় সকল বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। দায়িত্ব নেবার পরই প্রথম পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এর আগে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন ক্রিস্টেনসেন। প্রায় ২ ঘণ্টা পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মার্কিন রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে কথা বলেননি, তবে যাওয়ার পথে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার কথা জানান তিনি। এছাড়া আসন্ন নির্বাচনকালে নিরাপত্তা, শুল্ক ও রোহিঙ্গা সহ নানা ইস্যুতে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি পরবর্তী সরকারের জন্য বোঝা হবে না বলে আশা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের। সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন, দেশে বিমানের ঘাটতি রয়েছে। বর্তমানে বিমান বাংলাদেশের বহরে যুক্ত রয়েছে 14টি উড়োজাহাজ। এই ঘাটতি মেটাতে আরও 25টি বোয়িং কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যার মূল্য পরিশোধ করতে হবে আগামী 20 বছরে। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি 80,000 কোটি টাকা। সম্প্রতি ট্রাম্প প্রশাসন বাড়তি যে 20% বাণিজ্য শুল্ক আরোপ করেছে, নতুন চুক্তির মাধ্যমে সেটি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ বশির উদ্দিন। এক প্রশ্নের জবাবে নিজের সম্পদের তথ্য জমা দেওয়ার কথা জানান বাণিজ্য উপদেষ্টা। নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসের বাস্তবায়ন না দেখে ফের অনির্দিষ্টকালে ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। এতে সকাল থেকে দেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রাম বন্দরে আবারও চলছে অচলাবস্থা। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বানে সকাল 8টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে সমর্থন দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বন্দর এলাকা জুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জাহাজ থেকে পণ্য ওঠানামা সহ সব ধরনের অপারেশনাল কাজ কার্যত বন্ধ আছে। পণ্য বোঝাই ও কন্টেইনারবাহী কোনো পরিবহন বন্দরে প্রবেশ কিংবা বের হতে দেখা যায়নি। দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের ধর্মঘটের আহ্বানের পর বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতাদের আজ সকালে বৈঠক ডাকে বন্দর কর্তৃপক্ষ। তবে আন্দোলনকারী সংগঠনটির পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। নির্বাচন ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের মানুষকে জিম্মি করতেই চট্টগ্রাম বন্দরে ধর্মঘট চলছে বলে অভিযোগ করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। জানান, সরকার যে কোনো মূল্যে বন্দর সচল রাখতে বদ্ধপরিকর। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নৌপরিবহন উপদেষ্টা। তিনি বলেন, কতিপয় ব্যক্তি পুরো পোর্টকে জিম্মি রাখার চেষ্টা করছে, এটা চলতে দেয়া যায় না বলে হুঁশিয়ার করে দেন উপদেষ্টা। বলেন, হার্ড লাইনে যাচ্ছে সরকার। জানান, এরই মধ্যে কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরও ধরা হবে। আন্দোলনকারীদের দাবি দেওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দাবির মতো তারা নতুন নতুন দাবি নিয়ে আসছে। তাদের এই আন্দোলন সেখানকার সংসদীয় আসনে গণ্ডগোল সৃষ্টি করছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা। চট্টগ্রাম বন্দর নিয়ে অন্তর্বর্তী সরকার চুক্তি করে যেতে পারছে না জানিয়ে উপদেষ্টা বলেন, দর কষাকষিতে সময় লাগবে। চট্টগ্রাম বন্দরের কথা বলেছি, আমি ব্যক্তিগতভাবে গিয়েছি, আমি বোঝাবার চেষ্টা করেছি। তারা এখন নতুন নতুন দাবি নিয়ে আসছে, যত পলিটিক্যাল দাবির মতো। ইলেকশন আর কয়েকদিন পরে ওই কনস্টিটিউয়েন্সিতে তারা একটা গন্ডগোল সৃষ্টি করছে, এটা ইলেকশন কমিশনের দেখার ব্যাপার। আমি সিইসি মহোদয়কে অনুরোধ করেছি, কারণ ইলেকশনটা যদি ওখানে ঠিক মতো না হয়, এটা নিয়ে সমগ্র দেশের ইলেকশন নিয়ে কথা উঠবে। তারা পুরো পোর্টকে জিম্মি রাখার চেষ্টা করছে, কতিপয় লোক জিম্মি রাখার চেষ্টা করছে। মাঝখানে এখানে রোজা আর কয়েকদিন পরে আমরা যেখানে প্রতিনিয়ত নদীতে
অভিযান চালাচ্ছি। সেখানে আউটার এনকরেজে পড়ে আছে ছোলা, ডাল, তেল, 18 কোটি মানুষকে তারা জিম্মা রাখছে। এটা চলতে দেওয়া যায় না। Therefore, the government has decided to go in hard line. জাতীয় স্বার্থ উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের চুক্তি করা হবে না বলে জানিয়েছেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আশিক চৌধুরী জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষে আগামী 2 কার্যদিবসে চুক্তি করা কোনোভাবেই সম্ভব নয়। তবে তাদের নেগোসিয়েশন নিয়ে ডিপি ওয়ার্ল্ড খুশি বলে জানান। দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়ে তদন্ত করতে পারে সরকার, কেউ জড়িত থাকলে শাস্তি হবে। দর্শক, রাজধানীর সাতারকুলে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এর বাইরেও গত জুলাই মাসে যখন এই স্বৈরাচার, যার বিরুদ্ধে 16 বছর ধরে এই দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, পালিয়ে যাবার আগেও 1400 মানুষকে তারা হত্যা করেছিল। এই অঞ্চল, এই রাস্তাটার নাম কি জানে, এই অঞ্চলেও সেই দিন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। প্রিয় ভাই বোনেরা, এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে। এই স্বজনদেরকে হারিয়েছে তারা, কিন্তু এই স্বজনদেরকে হারানোর পরেও দেশ ফিরে পেয়েছে, দেশের মানুষ ফিরে পেয়েছে তাদের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, যেটি তাদের কাছ থেকে হাইজ্যাক করে নেওয়া হয়েছিল। সেই মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আমাদেরকে আমাদের অধিকার ফিরিয়ে দিয়ে গিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনে আমাদেরকে শুধু ভোট দিলেই চলবে না। এই নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে যে কারা এলাকার মানুষের পাশে, কারা দেশের মানুষের পাশে বিপদের সময় থাকে, কারা মানুষের দুঃখ কষ্টে তাদের পাশে এসে দাঁড়ায়, কারা মানুষের এলাকার উন্নয়ন করে। এই বিষয়গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি গত 16 বছর এই দেশে অনেক মেগা প্রজেক্ট হয়েছে, সাথে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু তেমন কোনো কাজ হয় নাই। যদি হতো তাহলে এখানে আজকে যে ধানের শীষের প্রার্থী কাইয়ুম একটু আগে বক্তব্যের সময় যে বলল এই এলাকার এই সমস্যা আছে, যেই সমস্যাগুলোর কথা বলেছে, তাহলে তো সেই সমস্যাগুলো থাকার কথা না। এই সমস্যাগুলো এখনো কেন বিদ্যমান আছে? এই সমস্যাগুলো বিদ্যমান আছে কারণ গত 16 বছরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, গত 16 বছরে এলাকার উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য কোনো কাজ হয় নাই। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আজকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। অতীতে যতবার আপনারা বিএনপিকে নির্বাচিত করেছিলেন এই এলাকা থেকে, হ্যাঁ সব কিছু, প্রিয় ভাই বোনেরা, 1991 সালে এই এলাকা থেকে দেশনেত্রী খালেদা জিয়া নির্বাচন করেছিলেন। তখন অনেকগুলো এই এলাকার অনেকগুলো জায়গা ছিল না তখন, কিন্তু আস্তে আস্তে এগুলো ডেভেলপ হয়েছে। কিন্তু সেই সময় কিন্তু আমি এই বাড্ডা, ভাটারা, এই সব এলাকায় কিন্তু আমি গিয়েছিলাম। অনেক মানুষ আছেন, হ্যাঁ বেড়াইতে হয়, সেই বেড়াইতে তো 3 মাইল হেঁটে গিয়েছিলাম আমরা কোথায় এইখানে। তখন সেই সময় বেড়াইতে কিন্তু যাবার রাস্তা ছিল না, কোনো সাইকেল যেতে না, হ্যাঁ সাইকেল যেত না, মোটরসাইকেল যেত না। মোটরসাইকেল কিছু দূর গেলে আবার ধাক্কা নিয়ে যেতে হতো মোটরসাইকেলকে। হাইটে প্রায় 3-3.5 মাইল রাস্তা হেঁটে আমি গিয়েছিলাম বেড়াইতে। তো এখন প্রিয় ভাই বোনেরা, 91 সালে দেশনেত্রী খালেদা জিয়া নির্বাচন করেছিলেন। নির্বাচনের সময় জনগণের দাবি ছিল এই বেড়াইতে রাস্তা। নির্বাচনের সময় মানুষের দাবি ছিল ওই যে একর করে জমির ওই যে সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান। পরবর্তীতে 91 সালে খালেদা জিয়া যখন দেশের দায়িত্ব পেলেন, আপনারা ধানের শীষকে খালেদা জিয়াকে যখন নির্বাচিত করলেন, খালেদা জিয়া কিন্তু তার ওয়াদা রেখেছিলেন। উনি মানুষকে বলেছিলেন যে আমি বেড়াইতে রাস্তা করব, আমি একরের সমস্যার সমাধান করব, এরকম আরো যেগুলো কথা বলেছেন সেই ওয়াদাগুলো পূরণ করেছিলেন। দর্শক, রাজধানীর সাতারকুলে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারী বান্ধব একটি সরকার প্রতিষ্ঠা করা হবে বলে আশ্বস্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বিকেলে রাজধানীর গুলশানে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। রিপোর্ট ফজলে রাব্বির।
আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। রবিবার বিকালে গুলশান বনানী বাড়িধারা সোসাইটির উদ্যোগে রাজধানীর গুলশান লেক পার্কে নারী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান সহ গুলশান বাড়িধারা সোসাইটির বিভিন্ন নারীরা। বিএনপি ক্ষমতায় এলে নারী বান্ধব বিচার ব্যবস্থা গড়ে তুলবে এমন আশাবাদ ব্যক্ত করেন মতবিনিময় সভায় অংশ নেওয়া বক্তারা। আমি নারীর ক্ষমতায়নের প্রথম ধাপ হিসাবে অর্থনৈতিক ক্ষমতায়নটাই দেখতে চাই। 70% নারী তার নিজের গৃহে তারা নির্যাতিত হচ্ছে, কিন্তু তারা নিজের বাড়িতে নিরাপদ নয়। আমি মনে করি এটার চাইতে বেশি দুঃখের আর কোনো কথা হতে পারে না। কেন? কারণ আইন থাকে, আইনের প্রয়োগ থাকে না। পরে প্রধান অতিথির বক্তৃতায় ডাক্তার জোবাইদা রহমান তুলে ধরেন রাষ্ট্র গঠনে নারী নেতৃত্বের গুরুত্ব। আশ্বাস দেন নারীর জীবনমান উন্নয়নে কাজ করার। আমাদের পরিকল্পনার মধ্যে আছে প্রত্যেকটি উপজেলা হেলথ কমপ্লেক্সে নিরাপদভাবে জন্ম দেওয়ার ব্যবস্থা থাকবে। মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার দিকে খেয়াল রাখতে হবে। আমরা নিশ্চিত করতে চাই তাদের সবেতন 6 মাসের মাতৃত্বকালীন ছুটি। প্রতিটি উপজেলায় প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন তিনি। আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলব, উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা সহায়তা প্রদান করব। আমরা নিশ্চিতভাবে বলতে চাই বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ, মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা নিশ্চিত করা হবে। কোনো কন্যা শিশু আর মন খারাপ করে থাকবে না যে কখন তার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে পড়ে যাবে। অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন নারীদের আর্থিক ও অন্যান্য নানান সমস্যার কথা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারম্যানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ জরুরি, নইলে সঠিক নীতি গ্রহণ করা যাবে না। রাজধানীর BIISS মিলনায়তনে গণতন্ত্রের সংগ্রামে নারীর অবদান এবং আগামীর বাংলাদেশ নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। আমরা যদি সুযোগ না পাই, এরকম পলিটিক্যাল অ্যাক্সেস যদি না পাই, ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস যদি না পাই, সি-সুইট অ্যাক্সেস যদি না পাই, তখন কিন্তু মানে এই যে পলিসিজ ইমপ্লিমেন্টেশন, যে আচ্ছা ঠিক আছে আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা যে পার্সপেক্টিভ দিয়ে কাজ করবো ওইগুলো কিন্তু হয় না। আপনি যে বললেন সুন্দরভাবে যে আচ্ছা ঠিক আছে তাহলে রোড ম্যাপ এগুলো কিভাবে হবে, এই জন্য পলিটিক্যাল পার্টিসিপেশন খুবই জরুরি। আই ডেফিনেটলি এগ্রি। কিন্তু পলিটিক্যাল পার্টিসিপেশনের অনেক কিছু দিক দিয়ে, হয়তো কর্মসংস্থানের দিক দিয়ে অনেক ব্যারিয়ার্স থাকে, স্ট্রাকচারাল সিস্টেম্যাটিক ব্যারিয়ার্স, ওইগুলো আমরাই শুধু হয়তো বুঝতে পারবো। ফর এক্সাম্পল আপনারা যে বললেন ডে কেয়ার সেন্টার, এখন ডে কেয়ার শুধু একটা খেলনাঘর হলেই তো হয় না। নারী নেতৃত্ব নিয়ে জামাত ইসলামের অবস্থান মুক্তিযুদ্ধ, সংবিধান ও গণতন্ত্র বিরোধী উল্লেখ করে দলটির নিবন্ধন বাতিল এবং আমিরের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে 11টি নারী সংগঠন। সংগঠনের প্রতিনিধিরা সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে এই দাবি জানান। নারী পক্ষ, নারীর রাজনৈতিক অধিকার ফোরাম এবং গার্মেন্ট শ্রমিক মুক্তি আন্দোলন সহ 11টি সংগঠন নারীর নিরাপত্তা নিশ্চিত সহ 4 দফা দাবিতে ইসিকে স্মারকলিপিও দিয়েছে। পরে তারা সাংবাদিকদের বলেন, নারী নেতৃত্ব নিয়ে সংবিধান বিরোধী অবস্থান ও আচরণবিধি ভঙ্গের কারণে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল ও দলটির নিবন্ধন বাতিল চান তারা। ভোটের মাঠে নারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের জন্য দায়ে এবং নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডক্টর শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করা হোক, এটা আমাদের একটা দাবি। আমাদের আরও দাবি হচ্ছে সমস্ত শ্রমজীবী এবং সমস্ত পেশাজীবী কর্মজীবী নারীদের কাছে ডক্টর শফিকুর রহমান প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বন্ধুগণ, নিজের ক্ষমতার জন্য নিরাপদ ভেবে সেনাবাহিনীকে দুর্নীতিগ্রস্ত করে দুর্বল করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দাবি সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়ার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে গুম ও খুনের মামলায় দেয়া জবানবন্দিতে তিনি এমন তথ্য দেন। গুম ও শতাধিক খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া। সাক্ষের শুরুতে তিনি সেনাবাহিনীতে খুনের সংস্কৃতির চিত্র তুলে ধরেন।
এমনকি বাহিনীটিতে কিভাবে গুমের সংস্কৃতি শুরু হয় তারও বর্ণনা দেন। বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর মাধ্যমে ডিজিএফআই, এনএসআই, র্যাব ও এনটিএমসিকে পুরো নিয়ন্ত্রণ করে ফেলেন। আর এদের মাধ্যমে রাজনৈতিক ভিন্ন মতাদর্শ দমনসহ নানা অপরাধ সংগঠিত করা হতো। এ সময় তিনি আরও বলেন, সেনাবাহিনী থেকে পেশাদার কর্মকর্তারা র্যাবে যেত আর ফিরত পেশাদার খুনি হয়ে। তিনি পরবর্তী জবানবন্দি দেবেন সোমবার। স্মার্ট এআই বেসড উদ্ভাবনী প্রযুক্তি একত্রের সংমিশ্রণ ঘটিয়ে ওয়ালটন এবার বাজারে ছেড়েছে বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ স্মার্ট এসি। সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন ওয়ালটন এসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। ওয়ালটনের নতুন মডেলের এই এসিতে ব্যবহার করা হয়েছে সোলার হাইব্রিড প্রযুক্তি। ফলে এই এসি দিনের বেলায় সোলার পাওয়ারের মাধ্যমে চলবে। যদি সোলার পাওয়ার কম থাকে তখন সোলার পাওয়ার থেকে আগে বিদ্যুৎ নিয়ে তারপর প্রয়োজন অনুযায়ী বৈদ্যুতিক লাইনের মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে চলবে এই এসি। এতে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। এছাড়া রাতের বেলায় সোলার পাওয়ার ব্যাটারির মাধ্যমে বা বৈদ্যুতিক লাইনেও চলবে এটি। অন্যান্য বিশেষ ফিচারের মধ্যে রয়েছে আইপিল, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, ফিল্টার ক্লিন, অ্যালার্টস ইত্যাদি। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি দল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। পঞ্চগড়ের দেবীগঞ্জ দেবদারুতলায় পঞ্চগড় 2 আসনের বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় ওই আসনের বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ সহ অনেকে বক্তব্য রাখেন। নির্বাচনের আগে ময়মনসিংহ 1 আসনের ধোবাউড়া উপজেলায় শেষ জনসভা করলেন বিএনপি প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। জনসভায় প্রিন্স বলেন, এবারের ভোট মানে পরিবর্তন, ধোবাউড়ার জনগণের মুক্তি। রবিবার ধোবাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 2 আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি যেন নতুন করে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নাটোরের নলডাঙ্গার সেনভাগ মধ্যপাড়া এলাকায় নির্বাচনী মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনব্যাপী পথসভা করেছেন নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়া। হান্ডি মার্কেট থেকে শুরু হয়ে কর্মসূচি ভাইল মিয়াবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে যোগ দেন এই কর্মসূচিতে। বাংলাদেশের বর্তমান সামাজিক ও অর্থনীতির ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণ করে কিভাবে বাংলাদেশকে সমৃদ্ধির অর্থনীতির দিকে নিয়ে যেতে পারে সে লক্ষ্যে কাজ করবে বিএনপি, বলেছেন ফেনী 3 আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। ফেনীর রাগনভূঞার আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিএনপির উঠান বৈঠক হয়েছে। 2 নম্বর ওয়ার্ডে এতিম আলী জমাদার বাড়িতে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুক। কুমিল্লা 1 আসনে বিএনপির প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে প্রচারণা চালিয়েছেন তার পুত্রবধূ নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য নাইমা খন্দকার। দাউদকান্দি উপজেলায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চান তিনি। ধানের শীষ জয়ী হলে দেশের মানুষের ভাগ্যের সত্যিকার পরিবর্তন হবে বলে মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জ 2 আসনে নির্বাচনী মহাসমাবেশে 2500-কে মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক মডেল নগরী করার ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ। স্থানীয় শহীদ মঞ্জুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় তিনি আরও বলেন, এই নির্বাচন কেবল প্রার্থী বাছাইয়ের নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। পঞ্চগড়কে সবসময় একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী আসন উল্লেখ করেছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। এই জেলাবাসী যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেটাই সবার প্রত্যাশা। এ সময় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকল প্রার্থীর প্রতি আহ্বান জানান তিনি। হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে ঢাকা 8 আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ। বাদ আসর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ কর্মসূচি শুরুর পরপরই নাসিরুদ্দিন পাটোয়ারিকে অনুষ্ঠানস্থলের সামনে উপস্থিত হতে দেখা যায়। এ সময় তিনি সেখানে বক্তব্যও দেন।
ফ্যাসিস্টের মতো আচরণ করলে তাদের জায়গাও এদেশে হবে না, হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। পিরোজপুরের মঠবাড়িয়া শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে পিরোজপুর 3 আসনে জোটের প্রার্থী ডক্টর শামীম হামিদির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ, তার আগে ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ভোটের নকল সিল বানাতে গিয়ে ধরা পড়া দলটি নির্বাচন ঘিরে নতুন ষড়যন্ত্র শুরু করছে, অভিযোগ তারেক রহমানের। যে কোনো মূল্যে দুর্নীতি বন্ধের অঙ্গীকার। একটি দল মজলুম থেকে এখন জালেমের ভূমিকায়, অভিযোগ ডাক্তার শফিকের। লুটপাট অর্থ পাচারকারীরা দায় মুক্তি পাবে না বলেছেন নাহিদ। সংঘাত ও সহিংসতা বাড়ছে, দাবি টিআইবির। 15 নেতাকর্মী নিহতের তথ্যে ভিন্ন মত সরকারের। মাত্র 5টিতে রাজনৈতিক সংশ্লিষ্টতার দাবি প্রেস সচিবের। ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই হচ্ছে কাল। পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। নতুন চুক্তিতে শুল্ক কমবে আশা বাণিজ্য উপদেষ্টা। ফের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। কর্তৃপক্ষের কঠোর হুঁশিয়ারিতেও অনড় আন্দোলনকারীরা। যে কোনো মূল্যে বন্দর সচল রাখার আশা নৌ উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।